তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউওয়েতে। আজকে এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের সাজেশান নিয়ে, এবং অধ্যায়ভিত্তিক এই সাজেশানটি আমি আলোচনা করব এবং যে সকল প্রশ্নগুলো তোমাদের এইখানে দেব প্রত্যেকটা প্রশ্ন 2 এবং 3 নম্বরের এবং গাণিতিক সমাধান সহ রয়েছে। তাই এই প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা কিন্তু বেশিরভাগটাই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট প্রত্যেকটা স্কুলে ভিন্ন ধরনের প্রশ্ন হয়, তাই এখানে প্রশ্নের সংখ্যাও কিন্তু একটু বেশি দেওয়া হয়েছে। তাছাড়া তোমাদের জানিয়ে রাখি এক একটা স্কুলে এক এক রকম সিলেবাস, তাই আমি আলো থেকে ধাতুবিদ্যা অবধি প্রত্যেকটা অধ্যায়ের এখানে সাজেশন দিয়ে দিয়েছি। যার যে অধ্যায়ে পরীক্ষায় আছে সেই অধ্যায়ের প্রশ্নগুলো ফলো করো। তাছাড়া এই যে অধ্যায়ের প্রশ্নগুলো দিয়েছি এর উত্তর, অধ্যায়ভিত্তিক উত্তর ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে, যার ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা উত্তরের ভিডিওগুলো দেখে সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো আগামী দিনেও তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য পিডিএফ সহ উত্তর প্রত্যেক অধ্যায় পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো দেখো, প্রথমে আলোচনা করব আলু। এখানে প্রথম প্রশ্ন, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? সেকেন্ড প্রশ্ন, উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে F=R/2। পরের প্রশ্ন, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে? পরের প্রশ্ন, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? পরের প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? একই সাথে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। পরের প্রশ্ন, প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? পরের প্রশ্ন, স্নেলের সূত্রটি লেখো এবং গাণিতিকভাবে প্রকাশ করো। তার পরের প্রশ্ন, একটি অঙ্ক দেওয়া রয়েছে, এই অঙ্কটি তোমাদের কী দেওয়া রয়েছে দেখো। অঙ্কটিতে বলা হয়েছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? পরের প্রশ্ন, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে তার নির্ণয় করো। পরের প্রশ্ন, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা I1 + I2 - A। পরের প্রশ্ন, দীর্ঘদৃষ্টি কি? একই সাথে এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয়? পরের প্রশ্ন, একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্বের দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, আলোর বিচ্ছুরণ কি? একই সাথে একটি কাঁচফলকের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচফলকের ভেতরের বিচ্ছুরণ কী হবে? পরের প্রশ্ন, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তলে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিকোণ কত হবে? পরের প্রশ্ন, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? একই সাথে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভরশীল? তারপরের প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? একই সাথে কাঁচফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন? পরের প্রশ্ন, একটি লেন্স থেকে 20 সেমি দূরে বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্বের লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? একই সাথে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? পরের প্রশ্ন, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? পরের প্রশ্ন, লঘু থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো, যেখানে আপতন কোণ I আর প্রতিসরণ কোণ R। পরের প্রশ্ন, একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হলে মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? একই সাথে এই মাধ্যমটিতে আলোর বেগ কত? পরের প্রশ্ন, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। পরের প্রশ্ন, স্পর্শ না করে কোনো লেন্স উত্তল না অবতল কিভাবে বুঝবে? পরের প্রশ্ন, বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার লেখো। এই হচ্ছে আলো থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। তারপরে চলে যাব তোমাদের চলতড়িৎ প্রথম অধ্যায়। প্রথম প্রশ্ন, রোধাঙ্কের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। পরের প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কী? পরের প্রশ্ন, ভাস্বর বাতি বা যেটাকে এলইডি বলে ব্যবহার হচ্ছে ভাস্বর বাতি মানে যেগুলো তোমাদের বাড়িতে এমনি লাইট রয়েছে সেগুলো ব্যবহার হচ্ছে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। প্রশ্নটি এভাবেও আসতে পারে যে এলসিডি অপেক্ষা এলইডি ব্যবহারের বা CFL অপেক্ষা এলইডি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হয়, প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার এবং পরিবাহীর রোধ 20 ওহম হলে কত সময় ধরে তড়িৎ চালনা করা হয়েছিল? পরের প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। পরের প্রশ্ন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো।
পরের প্রশ্ন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। পরের প্রশ্ন, ওহমের সূত্রটি লেখো। পরের প্রশ্ন, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? পরের প্রশ্ন, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন? পরের প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। পরের প্রশ্ন, 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্যরোধ কত হবে নির্ণয় করো। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। পরের প্রশ্ন, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। পরের প্রশ্ন, একটি বাড়িতে দুটি 60 ওয়াট বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে, প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে? পরের প্রশ্ন, ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কেন? পরের প্রশ্ন, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, 220 ভোল্ট 60 ওয়াট ও 220 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? পরের প্রশ্ন, 5 ওহম অভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো। পরের প্রশ্ন, ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? একই সাথে গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? পরের প্রশ্ন, ওহমের সূত্রটি বিবৃত করো। একই সাথে কোনো পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা হয়, পরিবাহীর রোধ নির্ণয় করো। তারপরে চলে যাব পরের অধ্যায়, পরমাণুর নিউক্লিয়াস। প্রথম প্রশ্ন, নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন? পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করা। আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে টেস্ট, TEST, সম্পূর্ণ স্মল লেটারে। পরের প্রশ্ন, নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? একই সাথে গোল্ড তেজস্ক্রিয় নয় কিন্তু রেডিয়াম তেজস্ক্রিয় কেন? পরের প্রশ্ন, আলফা বিটা গামা রশ্মির ভর, আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। পরের প্রশ্ন, 92 ইউরেনিয়াম 235 তেজস্ক্রিয় বিকিরণ শেষে 82 Pb207-এ পরিণত হয়, পরিবর্তনটিতে নির্গত আলফা ও বিটা কণার সংখ্যা নির্ণয় করো। পরের প্রশ্ন, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, 92X235 থেকে 92X231 বিক্রিয়াটিতে কটি আলফা ও কটি বিটা কণা নির্গত হয়েছে? পরের প্রশ্ন, নিউক্লিয় রিঅ্যাক্টরে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? একই সাথে একে শৃঙ্খল বিক্রিয়া বলে কেন? পরের প্রশ্ন, নিউক্লিয় সংযোজন কাকে বলে? একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, নিউক্লিয় বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, নিউক্লিয় বিভাজনের পূর্বে নিউক্লিয় সংযোজন ঘটানো হয় কেন? চলে যাব তার পরের অধ্যায়, পর্যায় সারণী। প্রথম প্রশ্ন, আয়নীয় বিভব কাকে বলে? একই সাথে পর্যায় ও শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়? পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। পরের প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। পরের প্রশ্ন, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কেন? অথবা দিয়ে প্রশ্ন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? পরের প্রশ্ন, সন্ধিগত মৌল বলতে কী বোঝায়? একই সাথে কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমাণবিক ব্যাসার্ধ কি একই থাকে? ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায়? একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীর 3টি ত্রুটি লেখো। পরের প্রশ্ন, ওপর থেকে নিচে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়? পরের প্রশ্ন, ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 6, 8, 11। কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ? একই সাথে কোনটির আয়নন বিভব সর্বোচ্চ? একই সাথে কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ? পরের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2-এর মৌলগুলিকে ক্ষার মৃত্তিকা ধাতু বলা হয় কেন? পরের প্রশ্ন, একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। পরের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 16-এর প্রথম 3টি মৌল ও এস এসি এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়নাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও। পরের প্রশ্ন, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 মৌলগুলির দুটি সাদৃশ্য উল্লেখ করো। তারপরে চলে যাব পরের অধ্যায়, আয়নীয় সমযোজী বন্ধন। প্রথম প্রশ্ন, লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে ঘটিত হয়? একটি উদাহরণ দিয়ে লেখো। পরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? পরের প্রশ্ন, একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন রাসায়নিক বন্ধন গঠিত হয়? একটি উদাহরণ দিয়ে দেখাও। পরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? এটা আণবিক হবে। তারপরের প্রশ্ন, ইলেকট্রন ডট গঠনের সাহায্যে নির্ণয় করো ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়, যেখানে Mg12 আর ক্লোরিন 17। পরের প্রশ্ন, সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি যৌগের অণুর উদাহরণ দাও। অণুটির লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। এখানে তোমরা C2H2 এর গঠন কিন্তু বর্ণনা করতে পারো।
পরের প্রশ্ন, এ এবং বি এর পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 19, এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও প্রকৃতি উল্লেখ করো। পরের প্রশ্ন, Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন? পরের প্রশ্ন, NH3-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, একই সাথে NH3 ইলেকট্রন ডট গঠন ডায়াগ্রাম অঙ্কন করো। পরের প্রশ্ন, সোডিয়াম ফ্লোরাইডে আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয়, যেখানে F ও N এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9 ও 11। পরের প্রশ্ন, সি এর সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন এবং ও এর সর্ববহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন আছে। CO2 অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে দুবার। পরের কোশ্চেন, MgCl2-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, একই সাথে কীভাবে MgCl2-তে রাসায়নিক বন্ধন গঠিত হয়। Mg ও Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 ও 17। পরের অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কী বোঝো, উদাহরণ দাও। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে, একই সাথে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কোনটি তড়িৎ বিশ্লেষ্য, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য, কয়েকটি উদাহরণ। চিনির জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl, পারদ। পরের প্রশ্ন, MsO4, যেখানে M একটি ধাতু, এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে, বিক্রিয়াটি জারণ না বিজারণ, যুক্তিসহ লেখো। পরের প্রশ্ন, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন। পরের প্রশ্ন, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন। পরের প্রশ্ন, তড়িৎ লেপন কাকে বলে, একই সাথে কপারের কোনো বস্তুর ওপর সিলভারের তড়িৎ লেপনে ক্যাথোডটি কী। পরের প্রশ্ন, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো, একই সাথে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অশুদ্ধ কপার পরিশোধনের অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়। পরের কোশ্চেন, অ্যানোড মাঠ কী। পরের কোশ্চেন, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কী বোঝায়। পরের প্রশ্ন, ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার বলতে কী বোঝায়। পরের প্রশ্ন, প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড সংঘটিত বিক্রিয়াটি লেখো, একই সাথে তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন। তারপরে ধাতুবিদ্যা, আকরিকের সংজ্ঞা দাও উদাহরণসহ। পরের প্রশ্ন, কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার লেখো। পরের প্রশ্ন, প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও। জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। পরের প্রশ্ন, জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী দেখাও যে নিচের বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। পরের প্রশ্ন, CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হবে। পরের প্রশ্ন, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটিতে সমিত সমীকরণ সাহায্যে লেখো। পরের প্রশ্ন, থার্মিট পদ্ধতির নীতিটি লেখো, রাসায়নিক সমীকরণ দাও। পরের প্রশ্ন, ধাতু সংকর কাকে বলে, পিতলের উপাদানগুলি কী কী। পরের প্রশ্ন, ক্রায়োলাইট ও চ্যালকোসাইট কোন কোন ধাতুর আকরিক এবং ধাতুগুলির একটি করে ব্যবহার লেখো। পরের প্রশ্ন, কার্বনেট রূপে কপার ও জিঙ্কের একটি করে আকরিক নাম ও সংকেত লেখো। পরের প্রশ্ন, অ্যালুমিনা থেকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন। পরের প্রশ্ন, লোহায় মোর্চে সৃষ্টির সময় সম্পন্ন বিক্রিয়াগুলি লেখো। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান অর্থাৎ ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টে ভৌতবিজ্ঞানের সাজেশন, এবং ডেসক্রিপশানে PDF ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমাদের যে পাসওয়ার্ডটি চাইবে সেই পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পাসওয়ার্ড দিয়ে এই PDFটি ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।